ওপেন কোর্স কেমিস্ট্রি না? ওকে, তাহলে ওপেন কোর্স কেমিস্ট্রি চ্যাপ্টার 5 লেকচার 3। লেকচার 3 কি দেখব আজকে? আজকে আমরা খুবই চমৎকার একটা টপিক দেখব। টপিকটা আমি লিখে রাখছি এখানে। আজকে আমরা দেখব দ্রবণ, তারপর আজকে আমরা দেখব কলয়েড, তারপর আমরা আজকে দেখব সাসপেনশন, দেন আমরা দেখব কোয়াগুলেশন। এই চারটা টপিক তোমরা ভবিষ্যতে পেইন খেতে পারো, বিকজ এই টপিকগুলো বুঝার আছে, কিন্তু ওই যে বললাম এখানে আমরা বোঝানোর ট্রাই করি না, বলি যে মুখস্থ করে নিতে। সো এই চারটা টপিক থেকে পরীক্ষায় এমসিকিউ আসবে, এডমিশনে প্রশ্ন হবে। সো এই টপিকগুলো যাদের ক্লিয়ার নেই তারা কিন্তু বিপদে পড়বে, আগে থেকে বলে দিচ্ছি। দ্রবণ, কলয়েড, সাসপেনশন, কোয়াগুলেশন যাদের ক্লিয়ার থাকবে না তারা কিন্তু বিপদে পড়বে। কাজে আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে যারা করবে তারা জিতবে, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। ওকে, সবাই একটু মনোযোগ দিয়ে করার ট্রাই করো আজকের ক্লাসটা। দ্রবণ, কলয়েড, সাসপেনশন, কোয়াগুলেশন, ঠিক আছে? অল্পক্ষণ পড়াবো, আধা ঘন্টা পড়াবো, হয়তো সবচেয়ে বেশি পড়ালে আধা ঘন্টায় পড়াবো। তো এই চারটা টপিক খুবই ইম্পর্টেন্ট, দ্রবণ, কলয়েড, সাসপেনশন, কোয়াগুলেশন। একটু করে মনোযোগ দিয়ে দেখো একটা একটা করে। আচ্ছা, দ্রবণ, তাহলে কি কি দ্রবণ একটু করে রিপিট করো তো, কি কি পড়াবো আজকে? দ্রবণ, তারপর হচ্ছে একটু দ্রবণ, কলয়েড, সাসপেনশন, কোয়াগুলেশন। আচ্ছা, সো এই চারটা টপিক আজকে পড়াবো। ভাই এই টপিকগুলো কি? কর্মমুখী রসায়ন, এগুলা কোত্থেকে আসলো? ওকে, কর্মমুখী রসায়ন এগুলা কোত্থেকে আসলো? দেখো, আমরা প্রতিদিন তোমাদেরকে বেশ কিছু কথা বলি। কর্মমুখী রসায়ন মানে কি? কর্মমুখী রসায়ন মানে এই রসায়নটা কীভাবে আমাদের জীবনে কাজে আসবে সেটা, ঠিক আছে? তো আমাদের প্রতিদিনের জীবনে আমরা মিশ্রণ শব্দটার সাথে পরিচিত। মিশ্রণ, বিভিন্ন ধরনের মিশ্রণ আছে, মিক্সচার, বিভিন্ন ধরনের মিক্সচার বা মিশ্রণ আমাদের প্রতিদিনের জীবনে আছে, তাই না? আমাদের প্রতিদিনের জীবনে বিভিন্ন ধরনের মিশ্রণ কিন্তু আমরা ইউজ করে থাকি। মিশ্রণ শব্দটা খুবই পরিচিত একটা শব্দ, মিশ্রণ। অনেক কিছু মিশ্রণ হতে পারে, যেমন কিসের কিসের মিশ্রণ হতে পারে? যেমন আমি যদি তোমাকে বলি যে চিনির শরবত, তাই না? চিনির শরবত, তাহলে এটা চিনি এবং পানির একটা মিশ্রণ। তাহলে চিনির শরবত সমান তুমি কি বলবে? চিনির শরবত সমান তুমি বলবে আমাকে, ভাইয়া চিনির শরবতে চিনি এবং পানি মিক্স করেছেন, চিনি পানির মিশ্রণ। আমি যদি তোমাকে বলি খাবার স্যালাইনের কথা, তুমি আমাকে বলবে ভাইয়া খাবার স্যালাইনের মধ্যে লবণ, চিনি এবং পানির মিশ্রণ, স্যালাইন। তাহলে তুমি আমাকে বলবে ভাইয়া স্যালাইনের মধ্যে লবণ আছে, চিনি আছে, পানি আছে, এই তিনটার মিশ্রণ। তোমাকে যদি আমি বলি ভালো কথা, তাহলে আমাকে একটু দেখি বলো তো এই রক্ত কি? তুমি আমাকে বলবে রক্ত। ভাই এটাও কিন্তু মিশ্রণ, রক্ত কিন্তু একটা মিশ্রণ, বিভিন্ন ধরনের জিনিসপত্রের মিশ্রণ। তারপর আমি যদি তোমাকে বলি দুধ কি? তুমি আমাকে বলবে ভাইয়া প্রতিদিন তো তোমরা অনেকেই শক্তির জন্য দুধ খাও, দুধ কি? তখন তুমি বলবে ভাইয়া দুধের মধ্যে পানি আছে, তারপর দুধের মধ্যে চর্বি আছে, দুধের মধ্যে প্রোটিন আছে, প্রোটিন কণা, চর্বি কণা এবং পানির মিশ্রণ হচ্ছে দুধ, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা প্রতিদিন এমন অনেক কিছু আছে যেটা আমরা মিশ্রণ ব্যবহার করে থাকি। যেমন অনেকে গ্যাস্ট্রিকের ওষুধ খায়, অনেকে যাদের গ্যাস্ট্রিক বেড়ে যায়, গ্যাস্ট্রিক বেড়ে গেলে তখন ডাক্তার একটা ওষুধ খেতে বলে। তোমাদের বাবা মারা এই ওষুধটা খেয়ে থাকে, অ্যান্টাসিড ওষুধ খেয়ে থাকে, একটা সিরাপ খেতে বলে তার ডাক্তাররা, অ্যান্টাসিড সিরাপ, অ্যান্টাসিড একটা সিরাপ খেতে বলে। তোমরা দেখবে যে তোমাদের আব্বা আম্মু যদি গ্যাস্ট্রিক বেড়ে যায় একটা অ্যান্টাসিড সিরাপ খেতে বলে, যেটা সাদা রঙের একটা সিরাপ আছে। ওই সিরাপটা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটাকে আমরা বলি মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া, অর্থাৎ ম্যাগনেসিয়ামের সাথে পানির মিশ্রণ। এটা ম্যাগনেসিয়ামের সাথে পানির মিশ্রণ, মিল্ক অফ ম্যাগনেসিয়া। গ্যাস্ট্রিক বেড়ে গেলে মানে অ্যাসিডিটি যদি বেড়ে যায়, অ্যাসিডিটি বেড়ে গেলে আমরা খার দিয়ে সেটাকে প্রশমিত করি, মিল্ক অফ ম্যাগনেসিয়া। সেটাও একটা মিশ্রণ। সো আমরা যে ওষুধ খাচ্ছি, সিরাপ খাচ্ছি, সেই সিরাপটাও মিশ্রণ। সিরাপ মিশ্রণ বলে সিরাপের গায়ে লেখা থাকে খাওয়ার পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নিন, কারণ সিরাপটা একটা মিশ্রণ, তাই না? তো সব কিছু আসলে মিশ্রণ। আমরা যে বাসায় বাড়িতে পেইন্ট করছি, আমরা যে বাসা বাড়িতে রং করি, পেইন্ট করি, সেটাও একটা মিশ্রণ,
সব কিছুতে আমরা মিশ্রণ। আমরা সামনে তোমাদেরকে এই লিপস্টিক প্রস্তুতি শেখাবো, কোল্ড ক্রিম, বেনিশ ক্রিম প্রস্তুতি শেখাবো, এরপর আমরা যে ক্লিন শেপের সময় ফোম ইউজ করি, শেপ করার সময় সে ফোমের ব্যাপারগুলো শেখাবো, মেহেদি শেখাবো। তাহলে তোমাকে তারপর টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, ফ্লোর ক্লিনার এসব শেখাবো, ওইখানেও ওগুলো সবই মিশ্রণ। সো তুমি যদি তোমার কর্মমুখী রসায়নে, তুমি যদি কেমিস্ট্রিকে তোমার দৈনন্দিন জীবনে ইউজ করতে চাও, তোমার প্রতিদিনের জীবনে কেমিস্ট্রিকে ব্যবহার করতে চাও, তাহলে তোমাকে মিশ্রণ শব্দটাতে যেতেই হবে। সো তুমি দেখতে পাচ্ছ সবগুলোই মিশ্রণ। এরপর তো আমি নাই বললাম টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, ফ্লোর ক্লিনার, তারপর কসমেটিক্স, তারপরে হচ্ছে পারফিউম, সব জায়গায় মিশ্রণ। তুমি বলো নাই, তুমি বলো এই যে তোমার পারফিউমের কথা বলো, কসমেটিক্সের কথা বলো, ক্রিমের কথা বলো, মেহেদির কথা বলো, ক্লিনারের কথা বলো, এই সব কিছুতে মিশ্রণ আছে, সব কিছুতে মিশ্রণ আছে। সো দেখতেই পাচ্ছ এগুলো সবই মিশ্রণ। তাহলে আমাদের প্রতিদিনের জীবনে আমরা কেমিক্যাল মিশ্রণ ছাড়া কাজই করতে পারি না, কাজে আমাদেরকে মিশ্রণ ভালো করে বুঝতে হবে। তো এই মিশ্রণটা 4 ধরনের হতে পারে। এই মিশ্রণের 4টা শব্দ পাবো। এই মিশ্রণটা আমাদেরকে ভালো করে মিশ্রণটা বুঝতে হবে, কারণ চিনির শরবতের মিশ্রণ আর রক্তের মিশ্রণ এক নয়, দুধের মিশ্রণ আর অ্যান্টাসিড সিরাপের মিশ্রণ আর রনের মিশ্রণ এক নয়, গ্লাস ক্লিনারের মিশ্রণ একরকম, ক্রিমের মিশ্রণ আরেক রকম। তুমি দেখতেই পাচ্ছ শ্যাম্পু যেরকম, ওইটা শ্যাম্পু একরকম, মুখের ক্রিমটা আরেক রকম, রাইট? মুখের ক্রিম আর শ্যাম্পু কিন্তু এক না। কোথাও শ্যাম্পুটা একটু পাতলা হয়, হ্যাঁ পাতলা হয়, মুখের ক্রিমটা একটু ঘন হয়, লিপস্টিকটা একটু বেশি ঘন হয়, গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনারের একটু বেশি পাতলা হয়। সো কোথায় কতটুকু মিশ্রণ দিতে হবে এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। সেজন্য তোমাদেরকে এই জিনিসগুলো শেখানোর আগে তোমাদেরকে টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, গ্লাস ক্লিনার, ক্রিম, কসমেটিক, পারফিউম এসব জিনিস বানানো শেখানোর আগে তোমাদেরকে মিশ্রণ সম্পর্কে বেসিক আইডিয়া থাকতে হবে। আদারওয়াইজ তুমি বানাতে যাবে একটা, হয়ে যাবে আরেকটা। বানাতে যাবে শ্যাম্পু, হয়ে যাবে টেম্পু। তাহলে তো হবে না। তাহলে আমাদেরকে মিশ্রণ সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তো মিশ্রণের 4টা শব্দ আমরা শুনে থাকি। একটা হচ্ছে দ্রবণ, একটু আগেই লিখে দিয়েছি, আবার লিখছি। একটা হচ্ছে কলয়েড, একটা হচ্ছে সাসপেনশন, আর একটা হচ্ছে কোয়াগুলেশন। এই 4টা শব্দ তুমি মিশ্রণে শুনবে, 4টা আমাদের বইয়ে আছে। আজকে আমরা এই 4টা টপিক দেখব। সো মিশ্রণের ক্ষেত্রে তুমি এই 4টা টপিক সবসময়, মিশ্রণের ক্ষেত্রে তুমি এই 4টা টপিক সবসময় শুনতে পাবে। ওকে, আচ্ছা। তো ঠিক আছে, তাহলে তোমরা একটু ক্লাসগুলো রেগুলার ভালো মতো করার ট্রাই করবে, খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস। আর আজকে ক্লাসের মধ্য দিয়ে তুমি শিখতে পারবে কিভাবে মিশ্রণ তৈরি করতে হয়। কত মিশ্রণ যে তৈরি করবে ভবিষ্যতে, হ্যাঁ কত মিশ্রণ যে তৈরি করবে নাই বললাম আর কি, আরে সবকে বলতে হয়, বুঝে নিও। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? আমরা প্রথমত একটা ছক করে দেব। একটা ছকের মধ্যে এই 4টাকে একসাথে নিয়ে আসবো। কি চমৎকার ব্যাপার, চিন্তা করো। একটা ছক করব, ছকের মধ্যে 4টা একসাথে চলে আসবে, যাতে করে তোমার আর ইনফরমেশনগুলো বিক্ষিপ্তভাবে মনে রাখতে না হয়। একটা ছকেই সব, একের ভিতর সব। তাহলে একের ভিতর এখন আমরা সব নিয়ে আসবো। চল একটা ছক করি, সবাই একটু দ্রুত ছক করো। একটা ছক করবে। আমি প্রথমেই বুঝিয়ে নিয়েছি আজকের ক্লাস পড়ে লাভ কি। আজকের ক্লাসে মিশ্রণ পড়াবো, কাজেই মিশ্রণটা সবার জন্য দরকার। দ্রবণ, কোয়াগুলেশন, সাসপেনশন, মিশ্রণ, এই ব্যাপারগুলো সবার জন্য দরকার। সো একটা ছক করো। একটা ছক করব। ছকের মধ্যে কয়টা ঘর হবে? ছকের মধ্যে আমাদের 7টা ঘর হবে, 8টা ঘর হবে ছকের মধ্যে। সো 8টা ঘর হবে লম্বালম্বি, আর পাশে হবে 4টা ঘর। ঠিক আছে, 4টা ঘর করলে হবে। তাহলে চলো করি, বিসমিল্লাহ। দেখো, একটা ঘর, তারপর ছোট করে করলে হবে 2টা ঘর, 3টা ঘর, 4টা ঘর, 5টা ঘর, 6টা, 7টা, 8টা ঘর করলাম। 8টা ঘর করো তোমরা সবাই, 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর করো। আর উপর থেকে নিচে করবে 4টা ঘর, 4টা ঘর করবে উপর থেকে নিচে। প্রথম ঘরটা একটু ছোট হবে, পরের ঘরগুলো একটু বড় হবে।
হয়ে গেছে 4টা ঘর। ঠিক আছে, নিচের ঘর একটা এক্সট্রা ঘর করতে পারো, 5টা ঘর করো। আচ্ছা 5টাই করো, কোয়াগুলেশনটাকে আলাদাভাবে দেখাবো। 5টা করো, 5টা পর আর লাগবে না, 5টা ঘর করলেই হবে, 5টা করে রাখো। ঠিক আছে, আচ্ছা করার পরে এই ঘরের মধ্যে দাও নাম, একটা নাম দ্রবণ, একটা নাম কলোয়েট, একটা নাম কি সাসপেনশন, এরপর কোয়াগুলেশন, কোয়াগুলেশন। তারপর এখানে দাও মিশ্রণের প্রকৃতি, মিশ্রণের প্রকৃতি। তারপর হচ্ছে পরের ঘরে এটা হচ্ছে মিশ্রণের প্রকৃতি। আচ্ছা এরপরে ঘরে হচ্ছে দৃশ্যমান, আচ্ছা তাহলে আমাদের মিশ্রণের প্রকৃতি, তারপর হচ্ছে দৃশ্যমান অবস্থা এটা থাকবে। এরপর আরেকটা কি ছিল, সাইজ, আকার, আকার, কণার আকার, কণার আকার। তারপর হচ্ছে ব্রাউনীয় গতি, টিন্ডাল প্রভাব, এটা হচ্ছে টিন্ডাল প্রভাব, স্থায়িত্ব, উদাহরণ। সো এই 8টা ঘর হবে। সো দেখো প্রথমত নাম লিখলাম দ্রবণ, কলেট, সাসপেনশন, কোয়াগুলেশন। আমরা একটা ছকের মধ্যে আমাদের পুরো বইয়ের পড়াটা নিয়ে আসবো, দ্রবণ, কলেট, সাসপেনশন, কোয়াগুলেশন যে পড়াটা আছে পুরোটা একটা ছকের মধ্যে নিয়ে আসবো। তাহলে আমার নাম হচ্ছে দ্রবণ, কলেট, সাসপেনশন, কোয়াগুলেশন, মিশ্রণের প্রকৃতি, দৃশ্যমান, কণার আকার, ব্রাউনীয় গতি, টিন্ডাল প্রভাব, স্থায়িত্ব, উদাহরণ। আবার বলছি, মিশ্রণের প্রকৃতি, দৃশ্যমান, কণার আকার, ব্রাউনীয় গতি, টিন্ডাল প্রভাব, স্থায়িত্ব, আর এটা হচ্ছে উদাহরণ। সো এই সবগুলো টপিক নিয়ে আমরা এখন দেখব। তোমরা একটু করে লিখে নাও খুব দ্রুত। ওকে, একসাথে পুরোটা হয়ে যাবে। আচ্ছা তাহলে চলো এবার একটা একটা করে ফিল আপ করি ঘরগুলো, একটা একটা করে ঘরগুলো ফিল আপ করো। ফার্স্ট অফ অল আসো সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে দ্রবণ কোনটাকে বলবো আমরা, উদাহরণটা আগে লিখি তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। দ্রবণ বলবো চিনির শরবতকে দ্রবণ বলবো, দ্রবণ বলবো সোডিয়াম ক্লোরাইডের দ্রবণকে দ্রবণ বলবো। আচ্ছা চিনির শরবতটা কেমন বলো তো? চিনির শরবত কি তুমি দেখে পার্থক্য করতে পারবে? চিনির কণাকে দেখা যাবে? তাহলে এটা হচ্ছে অদৃশ্য। তাহলে এখানে দেখে পার্থক্য করা যায় না, এটা হচ্ছে অদৃশ্য। তুমি চিনির কণাকে, সোডিয়াম ক্লোরাইডের কণাকে দেখা যাবে না, তাহলে অদৃশ্য। কণাকে দেখা যায় না, কণা হচ্ছে অদৃশ্য, এবং পার্থক্য করা যায় না। বাইরে থেকে দেখে পার্থক্য করা যাবে না, তাহলে খালি চোখে দেখা যায় না। তাহলে দ্রবণ খালি চোখে দেখে, ওই খালি চোখে তুমি দ্রবগুলাকে পৃথক করতে পারবে না, অদৃশ্য। কেন? কারণ হচ্ছে দ্রবণের ক্ষেত্রে কণাগুলো খুবই স্মল, তোমার চোখে আটে না। আমরা যে আলোটা দেখতে পাই, দৃশ্যমান আলো, সেটা 380 থেকে 780 ন্যানোমিটার। আমরা যে দৃশ্যমান আলোটা দেখতে পাই, এই আলোর, এই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। বাট দুঃখের ব্যাপার, আমাদের যদি চোখে দেখতে হয় তাহলে 380 থেকে 780 ন্যানোমিটার হইতে হবে, কিন্তু এই কণাগুলা এতটাই স্মল যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়েও ছোট। আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে ছোট হয় আমরা দেখি না। 0.1 ন্যানোমিটার থেকে 2 ন্যানোমিটার মাত্র। যেখানে আলো 380 ন্যানোমিটার, সেখানে এটা 0.1 ন্যানোমিটার থেকে 2 ন্যানোমিটার। 0.1 ন্যানোমিটার থেকে 2 ন্যানোমিটার, খুবই ছোট, তাই আমরা এটাকে দেখি না।
এটা অদৃশ্য, এটা অদৃশ্য। তাই আমরা দ্রবণকে চিনির শরবতে তুমি চিনিকে দেখতে পাও না, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে তুমি সোডিয়াম ক্লোরাইডকে দেখতে পাও না, বিকজ এটার আকারটা খুবই ছোট। বুঝাতে পেরেছি? বুঝতে পেরেছো নিশ্চয়। এবং এই মিশ্রণটা সব জায়গায় সমান থাকে, স্বচ্ছ থাকে, তাই এটাকে আমরা বলি মিশ্রণটা কেমন? মিশ্রণটা হচ্ছে স্বচ্ছ এবং সমসত্ব। সমসত্ব ওয়ার্ডটা কাকে বলি? সমসত্ব ওয়ার্ডটা বলি যদি সব জায়গায় সমান থাকে এবং স্বচ্ছ থাকে, তাহলে এটা হচ্ছে স্বচ্ছ সমসত্ব। দেখো একটা চিনির শরবতে তুমি দেখবা চিনি প্রত্যেকটা জায়গায় সমান অনুপাতে মিক্স হয়, সমান রেশিওতে মিক্স হয়, প্রত্যেকটা জায়গায় চিনির পরিমাণটা সমান, কোথাও বেশি কোথাও কম, কোথাও দলা পাকায় না, চিনি কোথাও দলা পাকায় না। চিনির শরবতে চিনি সব জায়গায় সমান থাকে, তাহলে এটাকে আমরা বলি সব জায়গায় সমান রেশিওতে থাকলে সমসত্ব। সমসত্ব বলি সব জায়গায় সমান রেশিওতে থাকলে, আর স্বচ্ছ। ওকে, গেল। এবার আসো, এবং এই যে দেখো কখনো অধক্ষেপ পড়ে কিনা। যদি অধক্ষেপ পড়ে তাহলে সেটা অস্থায়ী, দ্রবণটা স্থায়ী হলো না। দ্রবণের বিপরীত শব্দ হচ্ছে অধক্ষেপ পড়া। দ্রবণের বিপরীত শব্দ কি? অধক্ষেপ পড়া। অধক্ষেপ পড়লে সেটা আর কি হবে না? দ্রবণ হবে না। অধক্ষেপ পড়লে সেটা দ্রবণ হবে না। দ্রবণ হলে অধক্ষেপ পড়তে পারবে না। অধক্ষেপ পড়লে সেটা দ্রবণ হবে না। তাহলে আমরা কি কখনো দেখেছি শরবত বানানোর পর শরবতের অধক্ষেপ পড়তে? কখনো শরবতের অধক্ষেপ পড়ে না। চিনির শরবত, লেবুর শরবত, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, এগুলা কখনোই অধক্ষেপ পড়ে না। অধক্ষেপ না পড়ার অর্থ হচ্ছে ওইটা দ্রবণ থাকে আজীবন। তাহলে দ্রবণটা স্থায়ী। যদি দ্রবণ স্থায়ী না হয় একসময় অধক্ষেপ পড়বে। তাহলে স্থায়িত্ব কি হবে? এটা হচ্ছে এই সুস্থিত। সুস্থিত পাশে লিখে দিব, নিচে অধক্ষেপ পড়ে না। তাহলে অধক্ষেপ পড়ে না, পড়ে না। তাহলে দ্রবণে কখনো অধক্ষেপ পড়বে না, দ্রবণে কখনো অধক্ষেপ পড়বে না, কাজে এটা সুস্থিত। আচ্ছা, বাকি আছে ব্রাউনীয় গতি, টিন্ডেল প্রভাব। এগুলা বাকি থাকে, এগুলা একটু পরে, এখন না, এগুলো একটু পরে দেখাবো, এগুলো একটু পরে দেখাবো। এছাড়া বাকিগুলো কি সবাই বুঝতে পেরেছো? বাকিগুলো কি সবাই বুঝতে পেরেছো? আমি আবার একটু রিপিট করি, লিসেন, সবাই একটু শুনো, আরেকবার রিপিট করছি। প্রথম কথা হচ্ছে দ্রবণ। দ্রবণের উদাহরণ দিলে তোমার মাথায় ভালো ঢুকবে। দ্রবণ কাকে বলছি? চিনির শরবত, লেবুর শরবত, যত ধরনের শরবত, তারপরে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, এগুলো হচ্ছে আমার যাদেরকে দেখে পার্থক্য করা যাবে না, খালি চোখে দেখে বুঝতে পারবা না যে এখানে দ্রব কোনটা, খালি চোখে দেখে বুঝতে পারবা না এখানে দ্রব কোনটা, তাদেরকে আমরা দ্রবণ বলি। কেন খালি চোখে দেখে বোঝা যাবে না? খালি চোখে কেন দেখা যায় না? কেন অদৃশ্য? কারণ আমাদের লাইটের তরঙ্গদৈর্ঘ্য 380 থেকে 780 ন্যানোমিটার, আর এই কণার আকার, দ্রবণে যে কণাগুলা থাকে দ্রব, ওই দ্রবগুলা তো বিয়োজিত হয়ে যায়, মিশে যায়, মিক্স হয়ে যায়। এই দ্রবগুলার আকার 0.1 থেকে 2 ন্যানোমিটারে চলে যায়। যেমন একটা চিনিকে যখন পানিতে দিব তখন চিনি পানির সাথে গলে ইয়ে করে সে 0.1 থেকে 2 ন্যানোমিটারে চলে আসবে তার আকারটা। দ্রবণের আমরা ওইটাকে নাড়ানাড়ি করি না, নাড়ানাড়ি করে মিক্স করে ওটা মিশ্রিত হওয়ার পর ওটার কণার আকার হয় 0.1 থেকে 2 ন্যানোমিটার। এত ছোট আকার, দ্রবণের কণাগুলোর আকার এত ছোট যে সেটা কি করতে পারে না, আমাদের চোখে দেখতে পাই না আমরা। এবং দ্রবণটা সমসত্ব, স্বচ্ছ, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় রেশিওটা সমান থাকে এবং স্বচ্ছ থাকে। এবং আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে দ্রবণের স্থায়িত্ব, এটা সুস্থিত থাকে, অধক্ষেপ পড়ে না। দ্রবণটা হচ্ছে সুস্থিত থাকে, অধক্ষেপ পড়ে না। সো এটা হচ্ছে আমাদের দ্রবণ সম্পর্কে বক্তব্য। তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা বলো? এরপর আমরা কলয়েড, সাসপেনশন, কোয়াগুলেশনে যাব এবং তোমাদের বইয়ের পুরো ব্যাপারটা একসাথে। হ্যাঁ, ওকে, একসাথে। আচ্ছা, সবাইকে বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা, তাহলে এবার চলে আসো এরপরে কলয়েড। কলয়েডের ব্যাপারটা একটু দেখো। এবার কলয়েডের ব্যাপার, কলয়েডের ক্ষেত্রে কি হবে? কলয়েডটার আকার হচ্ছে, তাহলে আকারটা বলে দিই। কলয়েডের আকার হচ্ছে 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার পর্যন্ত। তাহলে 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার পর্যন্ত কলয়েডের আকার, যার কারণে এটা খালি চোখে দেখা না গেলেও আলট্রা মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়। তাহলে এটা আলট্রা মাইক্রোস্কোপের দৃশ্যমান। আলট্রা মাইক্রোস্কোপ বলতে কোনটাকে বোঝাচ্ছেন? মানে শক্তিশালী মাইক্রোস্কোপ। যদি শক্তিশালী মাইক্রোস্কোপ নাও তাহলে দৃশ্যমান। তাহলে আলট্রা মাইক্রোস্কোপে এটা দেখা যায়।
কোনটা? কলয়েডটা। কলয়েডটা হচ্ছে দ্রবণের পরেরটা হচ্ছে কলয়েড। দ্রবণ খুবই স্মল, দ্রবণের পরে যেটা সেটা কলয়েড। কলয়েডটাও আসলে একটা দ্রবণের মতোই, যেমন দুধ। দুধ হচ্ছে কলয়েডের উদাহরণ। এটা পরীক্ষায় অনেক বেশিবার আসে। মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাকে একটা প্রশ্ন করবে, দুধ কোন ধরনের মিশ্রণ? ঠিক আছে, দুধ হচ্ছে আমাদের কলয়েড মিশ্রণ। ঠিক আছে, তোমাকে এই ধরনের প্রশ্নগুলো বেশি করবে। তারপর আরেকটা হচ্ছে, আমরা যদি আরেকটা দিই, সেটা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া। গ্যাস্ট্রিকের ওষুধ হলে যে অ্যান্টাসিড ওষুধ খায়, এই অ্যান্টাসিড ওষুধকে আমরা মিল্ক অফ ম্যাগনেসিয়া বলি। এই মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক এবং মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটা মিল্ক এবং মিল্ক অফ ম্যাগনেসিয়া দুটাই হচ্ছে কলয়েড। কারণ এদেরকে আলট্রা মাইক্রোস্কোপে দিলে আলাদা করা যাবে, তুমি বুঝতে পারবা এগুলো আলাদা, কিন্তু খালি চোখে দেখে তোমার কাছে বুঝতে পারবে না যে আলাদা। যে তুমি দেখো একটা মিল্কের মিশ্রণ নাও, একটা দুধের মিশ্রণ নাও, দুধের মিশ্রণে তুমি কি পানি, চর্বি, প্রোটিন আলাদা করতে পারবে? না, শুধু সাদাই দেখবে। দুধের ক্ষেত্রে আমরা শুধু সাদাই দেখি, একটা দুধ নিলাম সব সাদা, ওইখানে চর্বি কোনটা, প্রোটিন কোনটা আলাদা করা যাবে না। কিন্তু আলট্রা মাইক্রোস্কোপে দাও, তাহলে তুমি দেখতে পাবে প্রোটিন আলাদা, চর্বি আলাদা। মিল্ক অফ ম্যাগনেসিয়া সেম। তাহলে এটা খালি চোখে দেখা যায় না, কিন্তু আলট্রা মাইক্রোস্কোপ দিলে পৃথক করা যাবে। তাহলে এটা কি সমসত্ব? না, এটা সমসত্ব না, এবং এটা স্বচ্ছ না। দুধ, মিল্ক অফ ম্যাগনেসিয়া এগুলো অস্বচ্ছ এবং অসমসত্ব। সব জায়গায় দুধের ঘনত্ব সমান থাকে না, মিল্ক অফ ম্যাগনেসিয়া সব জায়গায় সমান থাকে না। সব জায়গায় সমান থাকলে দেখা যেত না। ঠিক আছে, অসমসত্ব, অস্বচ্ছ, অসমসত্ব, অস্বচ্ছ। একমাত্র দ্রবণই হচ্ছে সমসত্ব, স্বচ্ছ। অন্য কোনো কিছুই কি নয়, সমসত্ব নয়। তাহলে কলয়েড বলো, সাসপেনশন বলো, কোয়াগুলেশন বলো, সবগুলাই অসমসত্ব, অস্বচ্ছ। সবগুলাই অসমসত্ব, অস্বচ্ছ, অসমসত্ব, অস্বচ্ছ, সবগুলাই। ঠিক আছে, ওকে। এবার স্থায়িত্বের ব্যাপারটাতে আসি। স্থায়িত্বের ব্যাপারে কলয়েড হচ্ছে, যেমন আমি দুধের কথা বলি, তোমরা কি দুধের ক্ষেত্রে কখনো অধক্ষেপ পড়তে দেখেছো? না, দুধের ক্ষেত্রে অধক্ষেপ পড়ে না, নিচে তলানিতে জমা পড়ে না। মিল্ক অফ ম্যাগনেসিয়া কখনো ওইরকম তলানিতে জমা পড়ে না। তাহলে এই ক্ষেত্রে দুধের ক্ষেত্রে, মিল্ক অফ ম্যাগনেসিয়ার ক্ষেত্রে আমরা অধক্ষেপ পড়তে দেখি না। তাহলে দুঃখিত, তাহলে দুধ সবসময় অধক্ষেপ না পড়ার কারণে সে কি থাকে? কলয়েড হিসেবে থাকে। কলয়েড হচ্ছে দ্রবণের পরের স্তর, দ্রবণের পরের স্তর, সে সবসময় কলয়েড হিসেবে থাকে, অধক্ষেপ পড়ে না। কাজে এটাও সুস্থিত, এটাও সুস্থিত। আচ্ছা, এবার মজার ব্যাপারটা বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, মজার ব্যাপারটা বলি, তাহলে কলয়েডটাও সুস্থিত। এই কলয়েডটা যখন অধক্ষেপ পড়বে, কলয়েড অধক্ষেপ পড়লে সেটার নাম সাসপেনশন হয়ে যায়। তাহলে সাসপেনশনটা কি? কলয়েড যখন অধক্ষেপ পড়বে, কোনো কারণে কলয়েডের সুস্থিত নষ্ট হয়ে গেলে অধক্ষেপ পড়বে, সেটাকে আমরা সাসপেনশন বলি। তাহলে কোনো কারণে কলয়েডের স্থায়িত্ব নষ্ট হয়ে অধক্ষেপ পড়লে সেটা সাসপেনশন। তাহলে কোনো কারণে কলয়েডের স্থায়িত্ব নষ্ট হয়ে অধক্ষেপ পড়লে সেটা হচ্ছে সাসপেনশন। তাহলে অবশ্যই অধক্ষেপ পড়বে সাসপেনশনের ক্ষেত্রে গিয়ে, সাসপেনশনের ক্ষেত্রে গিয়ে অধক্ষেপ পড়বে, এবং কোয়াগুলেশনের ক্ষেত্রে গিয়ে অধক্ষেপ পড়বে। তাহলে কোয়াগুলেশন এবং সাসপেনশনের ক্ষেত্রে অধক্ষেপ পড়ে, ওদের ক্ষেত্রে অধক্ষেপ পড়ে না। ওদের ক্ষেত্রে অধক্ষেপ পড়ে না, নো অধক্ষেপ। ওদের ক্ষেত্রে কোনো অধক্ষেপ পড়ে না, অধক্ষেপটা পড়ে এটার ক্ষেত্রে এবং এটার ক্ষেত্রে। তাহলে দ্রবণ কলয়েডের ক্ষেত্রে অধক্ষেপ পড়ে না, সাসপেনশন কোয়াগুলেশনের ক্ষেত্রে অধক্ষেপ পড়ে। তাহলে কলয়েডের স্থায়িত্ব নষ্ট হলেই সাসপেনশনের জন্ম হয়, কলয়েডের স্থায়িত্ব নষ্ট হলেই সাসপেনশনের জন্ম হয়। এখন প্রশ্ন করতে পারো, কলয়েডের স্থায়িত্ব কিভাবে নষ্ট হয়? কলয়েডের স্থায়িত্ব নষ্ট হয় যদি অনেকগুলা কলয়েডের কণা একসাথে জড়ো পাকায় ফেলে। দুইটা পাশাপাশি কলয়েডের কণা যখন জড়ো পাকাবে, তখন মনে করো একটা কলয়েডের কণার সাইজ হচ্ছে 300, আরেকটা কলয়েডের কণার সাইজ হচ্ছে 300। তাহলে দুইটা মনে করো কলয়েড কণা জোড়া লাগালো, তখন হয়ে যায় 600, বড় হয়ে যায়, তখন সে আর কলয়েড থাকে না। এভাবে করে যখন কলয়েডের কণাগুলা জড়ো হয়ে যায়, অনেকগুলো কলয়েডের কণা পাশাপাশি অবস্থান করে একটা জটলা পাকায় ফেলে, একটা জমাট বেঁধে ফেলে, এই জমাট বেঁধে ফেললে সেটা হয়ে যায় সাসপেনশন। যেটা আমাদের রক্তের ক্ষেত্রে হয়। আমাদের রক্ত হচ্ছে একটা সাসপেনশন, মনে রাখতে হবে, আমাদের রক্ত হচ্ছে একটা সাসপেনশন। রক্তে সবসময় জমাট বেঁধে যায়, রক্ত সবসময় জমাট বেঁধে চলে। রক্তের মধ্যে রক্তরস, প্লাজমা, যেটাকে আমরা প্লাজমা বলি, এবং রক্তকণিকা থাকে। এই রক্তরস খুবই ঘন, খুবই ঘন একটা জিনিস, হালকা রক্ত বের হলেই তোমরা বুঝতে পারো এই ব্যাপারটা, প্লাজমা। সো এটা হচ্ছে একটা সাসপেনশন। রক্ত হচ্ছে একটা সাসপেনশন, কারণ এখানে অনেকগুলো কণা জমা পাকানো থাকে। এটা কলয়েডের পরের অবস্থা, সাসপেনশন।
এবং কণার সাইজ কত? কণার সাইজ হচ্ছে 500 এর বেশি, 500 ন্যানোমিটারের বড়। তাহলে 500 ন্যানোমিটারের বড় হলে সেটা সাসপেনশন। সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে রক্ত। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রতি বছর পর পর 2 বছর পর পর 2 বছর পর পর প্রশ্ন আসে, রক্ত কোন ধরনের মিশ্রণ? রক্ত কোন ধরনের মিশ্রণ? উত্তর হচ্ছে সাসপেনশন। প্রতি 2 বছর পর পর প্রশ্ন আসে, রক্ত কোন ধরনের মিশ্রণ? উত্তর হচ্ছে সাসপেনশন। স্টুডেন্টরা এই চ্যাপ্টারটা পড়ে না, পড়লেও ভালো করে পড়ে না, টিচাররা এই চ্যাপ্টারটা পড়ায় না, পড়াইলেও বুঝাই দেয় না। এই চ্যাপ্টার থেকেই প্রশ্ন বেশি করে মেডিকেল এবং বুয়েট। বুয়েটে তুমি দেখো প্রশ্নটা খুলে এই চ্যাপ্টার থেকে অনেকগুলো প্রশ্ন আসছে। মেডিকেলে প্রতি বছর 25টা প্রশ্নের মধ্যে 5 থেকে 6টা প্রশ্ন থাকে কর্মমুখী রসায়নে। কর্মমুখী রসায়ন এমন একটা চ্যাপ্টার যেটা স্টুডেন্টরাও পড়ে কম, টিচাররাও পড়ায় কম, তাই প্রশ্নগুলো করে বেশি এই চ্যাপ্টার থেকে, যাতে করে টেস্ট করে নেওয়া যায়, তোমাকে চুজ করে নেওয়া যায় তুমি কতটা পড়াশোনা করেছো। যারা ক্লাস করছো না তাদের ইচ্ছা, যে এইভাবে তোমাকে সবগুলো ঘর করে করে কেউ বুঝিয়ে দিবে না ভাই, জীবনে এইভাবে ঘর করে করে কেউ বুঝিয়ে দিবে না। ঘরটা করে দিতে পারে সর্বোচ্চ, বুঝিয়ে দিবে না, মুখস্থই করতে হবে। আমি তো সেটা চাই না। তাহলে রক্ত হচ্ছে কলেটের পরের স্তর। কলেট হচ্ছে কি? কলেট হচ্ছে দ্রবণের পরের স্তর। কলেটের পরের স্তর হচ্ছে তোমার সাসপেনশন। সাসপেনশনের পরের স্তর হচ্ছে কোয়াগুলেশন। তাহলে এভাবে একটা ফ্লো চার্ট করা যায় না? দ্রবণ থেকে কলেট, কলেট থেকে সাসপেনশন, সাসপেনশন থেকে কোয়াগুলেশন। দ্রবণের পরের স্তর কলেট, কলেটের পরের স্তর সাসপেনশন, তারপরের স্তর কোয়াগুলেশন। তুমি দেখতে পাচ্ছ সাইজের ব্যাপারটা বাড়তেছে। আচ্ছা, তাহলে আমার সাসপেনশনের আকার হচ্ছে 500 ন্যানোমিটারের বেশি। উদাহরণ হচ্ছে রক্ত। কলেরা ভ্যাকসিন, তোমরা অনেকে কলেরা ভ্যাকসিন দাও না? কলেরা ভ্যাকসিন হচ্ছে আমার কি? কলেরা ভ্যাকসিন হচ্ছে সাসপেনশন। আচ্ছা, মিল্ক অফ ম্যাগনেসিয়া কি সাসপেনশন নাকি কলয়েড? আমি একটু করে জানাচ্ছি তোমাদেরকে। মিল্ক অফ ম্যাগনেসিয়া কি সাসপেনশন নাকি কলয়েড? আমার একটু কনফিউশন আছে। মিল্ক অফ ম্যাগনেসিয়া হচ্ছে কলয়েড, ঠিক আছে। তা আমি যেটা লিখেছি ওটাই ওকে। তাহলে দেখো ঠিক আছে, মিল্ক অফ ম্যাগনেসিয়া হচ্ছে কলেট। আচ্ছা, তাহলে কলেরা ভ্যাকসিন এবং রক্ত হচ্ছে কি? কলেরা ভ্যাকসিন এবং রক্ত হচ্ছে সাসপেনশন। মেডিকেল ভর্তি পরীক্ষায় আমার বই এখনো লেখা আছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় এগুলা বারবার এসেছে। 99 এসেছে, 1 এসেছে, 3 এসেছে, 2 বছর পর পর এই প্রশ্নগুলো আসে। দুধ, মিল্ক অফ ম্যাগনেসিয়া, রক্ত, কলেরা ভ্যাকসিন একেবারে বরাবর কমন পাবে। প্রশ্ন করবে মিল্ক অফ ম্যাগনেসিয়া কোন ধরনের মিশ্রণ? উত্তর হচ্ছে কলেট। প্রশ্ন করবে রক্ত কোন ধরনের মিশ্রণ? উত্তর হচ্ছে সাসপেনশন। প্রশ্ন করবে কলেরা ভ্যাকসিন কোন ধরনের মিশ্রণ? উত্তর হচ্ছে সাসপেনশন। ঠিক আছে, সেগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে এরপর আসে এবার ওকে। এবার দেখো, এবার আমরা কোথায় যাব? এবার এখানে আছে। আচ্ছা, এটা কি খালি চোখে দেখা যায় কিনা? হ্যাঁ, উত্তর হচ্ছে খালি চোখে দেখা যায়। খালি চোখে তুমি রক্তের কণাগুলো পৃথক করতে পারবা। রক্তের মধ্যে যে রক্ত রস থাকে এটা তুমি খালি চোখে দেখতে পারবা। খালি চোখে দেখা যায়। একটা ভালো উদাহরণ দিই, তুমি বুঝতে পারবা। এই যে বালুর মিশ্রণ, বালি পানি, বালির দ্রবণ দেখছো? তুমি একটা গ্লাস নাও, গ্লাসের মধ্যে কিছু বালি নাও, হ্যাঁ, কিছু বালি নাও, বালু আর কি, বালি, কাদামাটি নাও, বালি নাও, বালু নাও, ঠিক আছে? ওইটার মিশ্রণ, এটাও কিন্তু সাসপেনশন। তাহলে এটা খালি চোখে দেখা যায়। তাহলে রক্ত, কলেরার ভ্যাকসিন, বালির মিশ্রণ, এগুলো সব খালি চোখে দেখা যায়। এগুলো হচ্ছে তোমার অথবা খালি চোখে দেখা না গেলেও সাধারণ মাইক্রোস্কোপে দেখা যায়। সাধারণ মাইক্রোস্কোপে দেখা গেলে সেটাও কি সাসপেনশন। খালি চোখে দেখা যায় অথবা সাধারণ মাইক্রোস্কোপে দেখা যায়। 500 ন্যানোমিটারের বড়। আচ্ছা, তারপর এই দুটা তো একটু পরে আসছি। ব্রাউনীয় গতি এবং টিন্ডাল ইফেক্ট কি, এগুলো একটু পরে আসছি। আগে এই ছকটা পূরণ করি। তারপর আসে এবার কোয়াগুলেশনটা কি? কোয়াগুলেশনটা হচ্ছে, আচ্ছা তার আগে আরেকটা কথা বলে নি। সাসপেনশন মানে মনে রাখবা, সাসপেনশন মানে হচ্ছে তোমার তলানি পূর্বে অবস্থা, পূর্বে ভাব। তাহলে যখনই তলানি পড়বে ভাব বা তলানি পড়ে, কিছু আবার তলানি ছাড়া থাকে, ওটাই হচ্ছে সাসপেনশন। তাহলে সাসপেনশনের ক্ষেত্রে তলানি পড়ে যায়, মনে রাখতে হবে। আচ্ছা, কোয়াগুলেশনটা কি? কোয়াগুলেশনটা হচ্ছে সাসপেনশনের পরের স্তর। সাসপেনশনের পরের স্তর হচ্ছে তলানি পড়ার পরে, কিছু তলানি পড়ার পরে এটা জড়ো হয়ে যায়, জড়ো হয়ে আবার অনেক সময় ভেসে ওঠে অথবা জমাট বাঁধে। তার মানে আমার দ্রব যদি তলানি পড়ে, অধক্ষেপ পড়ার পর যদি তার আবার জমাট বাঁধে, শুধু অধক্ষেপ পড়বে না, অধক্ষেপ পড়ে এবার জমাটও বাঁধবে। তাহলে অধক্ষেপ পড়ছে, আবার ওই অধক্ষেপগুলো জমাট বাঁধছে। অধক্ষেপ যদি জমাট বেঁধে ফেলে সেটা হচ্ছে কোয়াগুলেশন।
সেটা হচ্ছে কি কোয়াগুলেশন। যেমন আমাদের রক্ত কি করে, রক্ত হচ্ছে সাসপেনশন। আল্লাহর কি নিয়ামত দেখো, আল্লাহর নিয়ামতটা ভালো করে খেয়াল করো। কোথাও কাটা পড়ছে, কোথাও কাটা পড়ছে, কোথাও কাটা পড়ছে, সেখানে রক্ত বেরোবে। রক্ত বেরোয়ার পরে ওই রক্তটা জমাট বাঁধে, এই রক্তটা হচ্ছে সাসপেনশন, আর রক্ত জমাট বাঁধা হচ্ছে কোয়াগুলেশন। তাহলে রক্ত যেটা বের হয় সেটা হচ্ছে সাসপেনশন, ওই রক্ত জমাট বাঁধে সেটা হচ্ছে কোয়াগুলেশন। তো কোয়াগুলেশন নালি দেখো সাসপেনশনের পরের স্তর কোয়াগুলেশন। তো কিভাবে সাসপেনশন থেকে কোয়াগুলেশন হয়, রক্তটা যখন বের হয় তখন সে এখানে ওই যে তোমরা পড়ছো বায়োলজি বইয়ে, এখানে তখন সে অক্সিজেনের সাহায্যে তার এখানে ফাইব্রিনোজেন একটা কি আছে, তোমরা আমি জানি না, ফ্যাক্টর আছে না, কতগুলো ফ্যাক্টর আছে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর, ফাইব্রিনোজেন মনে হয় সম্ভবত। ফাইব্রিনোজেন ফ্যাক্টরের মাধ্যমে ফ্যাক্টর 4, ফ্যাক্টর 9 এসব ফ্যাক্টরের কারণে রক্ত জমাট বাঁধে। তো ওই যে তাহলে রক্ত ওই যে ফাইব্রিনোজেন ফ্যাক্টরের কারণে ওই সাসপেনশনটা কোয়াগুলেশন হয়ে যায়, কোয়াগুলেশন হয়ে সেটা জমাট বাঁধে, পরবর্তীতে আর রক্ত বের হয় না। তো এটা একটা গডের নিয়ামত, আল্লাহর নিয়ামত, যে তোমার রক্ত যদি সাসপেনশন না হতো তাহলে পরবর্তী ধাপ কোয়াগুলেশন হতো না। দেখো রক্ত যদি দ্রবণ হইতো, কোথাও কাটা পড়লে রক্ত মনে করো দ্রবণ, তাহলে কোথাও কাটা পড়ছে আজীবন রক্ত বের হতো, রক্ত আর থামতো না, মানুষ মারা যেত রক্ত স্বল্পতা হয়ে, এনিমিয়া হয়ে, তারপর রক্তপাত হয়ে, তারপর রক্ত যদি কলেট হতো তাহলেও রক্ত বের হইতো, ওইটা স্থায়িত্ব তো নষ্ট হবে না, রক্তের স্থায়িত্ব কি আর নষ্ট হবে? নষ্ট হবে না, হলেও সাসপেনশন হবে, তখনও রক্ত বের হতেই থাকবে, রক্ত বন্ধ হতে অনেক সময় লাগবে। একমাত্র সলিউশন হচ্ছে সাসপেনশন হওয়া। যদি রক্ত সাসপেনশন হয়, রক্ত বের হওয়ার সাথে সাথে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে ফাইব্রিনোজেন নামক ইয়ের কারণে সে কি করবে, কোয়াগুলেশন হবে, কোয়াগুলেশন হয়ে জমাট বাঁধবে, কোয়াগুলেশন হবে। কোয়াগুলেশন ওই ওয়ার্ডটা মেডিকেল যে স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা মেডিকেল স্টুডেন্ট আছে তারা প্রায় সময় এই ওয়ার্ডগুলো নিয়ে পড়াশোনা করে, কোয়াগুলেশন বলো বা এটা বলো। সো এটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমাদেরকে যা পড়াচ্ছে আর কি, এগুলো একটু মনোযোগ দিয়ে পড়তে পারলে ভবিষ্যৎ অনেক কাজে দিবে। সো কোয়াগুলেশনের ক্ষেত্রে আসো, কোয়াগুলেশন হচ্ছে জমাট বাঁধা, লিখো তলানি জমাট বাঁধা বা অধক্ষেপ জমাট বাঁধা, তলানি জমাট বাঁধা, এটাকে আমরা বলি কোয়াগুলেশন। এবং এটা খালি চোখে দেখা যায় এবং কণার আকারটা 500 ন্যানোমিটারের বড়, এটা তার লিখতে হচ্ছে না। উদাহরণ হচ্ছে জমাট বাঁধা, তোমরা বলতে পারো জমাটবদ্ধ মিশ্রণ আর কি, যেসব মিশ্রণ জমাট বাঁধে ওইসব মিশ্রণ। কোয়াগুলেশনের ওই কোনো উদাহরণ নাই। সাসপেনশনটাই যখন জমাট বাঁধে তখন সেটাকে আমরা বলি যে কোয়াগুলেশন। সাসপেনশনের উদাহরণ যা, কোয়াগুলেশনের উদাহরণও তাই। ঠিক আছে, এবার আসো ব্রাউনীয় গতিকি এবং টিন্ডাল প্রভাবটা কি। এটার জন্য তোমাদের এই ছকের বাইরে পড়াবো ব্রাউনীয় গতিকি, টিন্ডাল প্রভাবটা কি। আচ্ছা, প্রথমেই বলে নিই দ্রবণের কোনো ব্রাউনীয় গতি নেই এবং টিন্ডাল প্রভাব নেই। কলয়েডের ব্রাউনিয়ান গতি আছে এবং টিন্ডাল প্রভাব আছে। সাসপেনশনের ব্রাউনীয় গতি নেই, টিন্ডাল প্রভাব নেই। তারপর কোয়াগুলেশনের ব্রাউনীয় গতি নেই, টিন্ডাল প্রভাব নেই। তাহলে ব্রাউনীয় গতি, টিন্ডাল প্রভাব নেই, দ্রবণের ব্রাউনীয় গতি নেই, এটা নেই। শুধু আছে কোথায়? কলয়েডের একমাত্র আছে, আর কারোই ব্রাউনীয় গতি এবং টিন্ডাল প্রভাবটা নেই। লিখে রাখো এটা, তারপর বুঝিয়ে দিচ্ছি ব্রাউনীয় গতি কি, টিন্ডাল প্রভাবটা কি। এগুলো টিচাররা নর্মালি বুঝায় না বা স্টুডেন্টরাও পড়ে না, বই পড়েও বোঝা যায় না। আমি তোমাদেরকে এখন ব্রাউনীয় গতি, টিন্ডাল প্রভাবটা বুঝিয়ে দিব, সবাই বুঝে নিবে। ঠিক আছে, আগে লিখে ফেলো ছকটা শেষ। ছকটা অনেক সুন্দর লাগছে, দেখছো? ছকটা অনেক সুন্দর লাগছে, ঠিক আছে। আচ্ছা, ছকটা দিয়ে তোমরা চাইলে এই ছকটার একটা ছবি তুলে রাখতে পারো। ওপেন কোর্স কেমিস্ট্রি এর একদম শেষ প্রান্তে এসেছি, ওপেন কোর্স কেমিস্ট্রির একদম শেষের দিকে এসেছি। তোমরা যারা রেগুলার ওপেন কোর্স কেমিস্ট্রি ক্লাসগুলো করেছো, তোমরা জানো আসলে কতটা কষ্ট একটা ক্লাস নেওয়া আর কি। আজকে দীর্ঘ 11 মাস ধরে আমি এই ওপেন কোর্সটা রান করতেছি, দীর্ঘ 11 মাস ধরে সপ্তাহে 3 দিন করে এই ওপেন কোর্স কেমিস্ট্রি নিয়মিত আমি নিয়ে আসতেছি। তো আসলে এই কতটা আমি জানি না, ক্লাস নেওয়াটা আসলে অনেক কষ্টের ব্যাপার আছে, একটা প্রিপারেশনের ব্যাপার থাকে। তো তোমরা যারা ক্লাস করছো দীর্ঘ 11 মাস ধরে, যারা এই কোর্সটা করে আসছো, তোমাদের কেমন লেগেছে রিভিউ দিতে পারো। কোর্সটা প্রায় শেষের দিকে, বলতে গেলে আর 1 বা 2টা ক্লাস আছে। সো এই ছবিটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কাজে দিবে। সাথে একটা রিভিউ দিতেই পারো যে তোমাদের কেমন লেগেছে পুরো যাত্রা, ওপেন কোর্স কেমিস্ট্রি পুরো যাত্রাটাই কেমন ছিল সেই ব্যাপারটা, এই আর কি।
আর তোমাদের অনেক সময় আমি মাঝখানে কিছুদিন ক্লাসগুলো অফ রেখেছিলাম, ক্লাসগুলো আবার অন করা হয়েছে, কয়েকদিন আগেই সবগুলো চ্যাপ্টারে অন করা হয়েছে, তোমরা চেক করে নিও, এই আর কি। ঠিক আছে, তাহলে একটু মুছো, আমরা এখন ব্রাউনীয় গতি এবং টিন্ডাল প্রভাবে যাব। সো সবাই লিখে নাও খুব দ্রুত, ব্রাউনীয় গতি টিন্ডাল প্রভাবে যাব এখন। ওকে, আচ্ছা ঠিক আছে, ব্রাউনীয় গতি টিন্ডাল প্রভাবে যাব। ঠিক আছে, লেখা শেষ? হ্যাঁ, থ্রম্বোপ্লাস্টিন প্রথম থ্রম্বিন ফাইব্রিনোজেন। আচ্ছা যাই হোক, আমি অবশ্য কেমিস্ট্রি বায়োলজি এত ভালো পারি না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এবার আসো। তাহলে এখন আমরা কি দেখব? এখন আমরা ব্রাউনীয় গতি এবং টিন্ডাল প্রভাবটা দেখব। কয়টা বাজে? সময়টা কত? আচ্ছা, এই একটু করে ফিজিক্স ক্লাসে বলে দিতে বলো, ওদের 5 মিনিট পরে শুরু হবে, 10 মিনিট পরে শুরু হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আসো ব্রাউনীয় গতিটা একটু আসো, ব্রাউনীয় গতিতে যাই। আমার শেষ করে দিতে হবে, আবার 9টা থেকে ক্লাস আছে। তোমরা যারা 23 ব্যাচের আছো তারা আমাদের 23 ব্যাচের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, আইসিটি কোর্সে ভর্তি হতে পারবে। তোমরা যারা 22 ব্যাচের আছো তারা 22 ব্যাচের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, বায়োলজি কোর্সে ভর্তি হতে পারবে। ফিল্ড সায়েন্সের কোর্সগুলা দেশের সবচেয়ে বেস্ট কোর্স, একেবারে এটা বুকে হাত দিয়ে বলতে পারবো। একেবারে আমরা যেভাবে পড়াই, যেভাবে ভেঙে ভেঙে পড়াই, আমার মনে হয় না অন্য কোনো প্ল্যাটফর্মে এভাবে পড়ায়, আমার মনে হয় না। তোমরা নিজেরাও হয়তো আমার সাথে সুরে সুর মিলাবে, তালে তাল মিলাবে, সহমত জানাবে। সো তোমরা যারা লাইভ ক্লাস, শুধু ফ্রি লাইভ ক্লাস করলেই হবে না, পেড কোর্সগুলোও করতে হবে, ফ্রিগুলোও করতে হবে, সবগুলোই করতে হবে, কারণ আমরা যাই পড়াই না কেন সবই তোমার কাজে আসবে। ঠিক আছে, সো হয়তো এখানে তুমি কেমিস্ট্রিটা ফ্রি পাচ্ছ, ফিজিক্স আছে, বায়োলজি আছে, ম্যাথ আছে, কেমিস্ট্রি আছে। সো তোমরা আমাদের কোর্সগুলোতে জয়েন করবে। আমাদের কোর্সে জয়েন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ফিল্ড সায়েন্সে অনেকগুলো পোস্ট হয়, ওইসব পোস্টে আমাদের নাম্বার দেওয়া থাকে, অনেকগুলো পোস্ট থাকে, ভর্তির পোস্ট, ওইসব পোস্টে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকে। ওকে, অথবা আমাদের যে কোনো এডমিনকে যদি নক করো, যে কোনো মডারেটরকে নক করলে তারাও আমাদের নাম্বারগুলো দিয়ে দিবে। আচ্ছা, এখন আমরা দেখব ব্রাউনীয় গতি এবং টিন্ডাল ইফেক্ট, এটা দিয়ে আমাদের ক্লাসটা শেষ করব। ব্রাউনীয় গতিটা কি? ব্রাউনীয় গতিটা হচ্ছে, ভালো করে খেয়াল করো, ব্রাউনীয় গতি খুবই চমৎকার একটা ব্যাপার। সেটা হচ্ছে একটা কণা আরেকটা কণাকে ধাক্কা দিবে। হ্যাঁ, একটা কণা গিয়ে আরেকটা কণাকে ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে সে আবার আরেক দিকে যাবে। তাহলে একটা কণা আরেকটা কণাকে ধাক্কা দিবে, 1 নম্বর কণা 2 নম্বর কণাকে ধাক্কা দিয়ে আবার এদিকে চলে আসবে, আবার আরেকটা কণার সাথে ধাক্কা খাবে, আরেক দিকে যাবে, আরেকটা কণার সাথে ধাক্কা খাবে, আরেক দিকে যাবে। এভাবে একটা কণা যখন আরেকটা কণার সাথে ধাক্কা খেয়ে নিজেই চলাচল করতে পারে, কাউকে চলাচলের জন্য সাহায্য করতে হয় না, নিজস্ব গতিশীলতা, এটাকে আমাদের বইয়ে বলা হয়েছে নিজস্ব গতিশীলতা। নিজে চলাচল করতে পারে, নিজস্ব গতিশীলতা, নিজে চলাচল করতে পারে, এটা হচ্ছে ব্রাউনীয় গতি। তাহলে ব্রাউনীয় গতি কাকে বলবো? একটি কণা যখন আরেকটি কণাকে ধাক্কা দিয়ে ওই ধাক্কার ফলে সে গতিশীল থাকবে, ওই সবগুলো কণা গতিশীল থাকবে বিক্ষিপ্তভাবে। একটা কণা আরেকটা কণাকে ধাক্কা দিয়ে বিক্ষিপ্তভাবে যখন গতিশীল থাকবে, সেটাকে আমরা বলি ব্রাউনীয় গতি। কেন ব্রাউনীয় গতি বলি? কারণ হচ্ছে ব্রাউন নামক বিজ্ঞানী এই গতিটা আবিষ্কার করেছেন। ব্রাউন নামক বিজ্ঞানী এই গতি আবিষ্কার করার কারণে এটাকে ব্রাউনীয় গতি বলি। তো এটা শুধুমাত্র কলয়েডের আছে কেন? এটা শুধুমাত্র কলয়েডের কেন আছে আমি আরেকবার লিখে দিচ্ছি, তোমাদের অনেকের হয়তো বুঝতে সমস্যা হবে, আমি লিখে দিই। যখন মিশ্রণের কণাগুলো পরস্পরের সাথে ধাক্কা খেয়ে নিজে বিক্ষিপ্তভাবে গতিশীল হয়, ওই গতিকে ব্রাউনীয় গতি বলে। এটা লিখলে পরীক্ষায় মার্কস দিয়ে দিবে, ব্রাউনীয় গতি বলে। পরীক্ষায় কিন্তু মাঝে মধ্যে ব্রাউনীয় গতি কাকে বলে প্রশ্ন করতে পারে, তখন এটা লিখবে। আর চিত্র আঁকতে হলে আমি উপর যে চিত্রটা এঁকেছি, এই ধরনের একটা বিক্ষিপ্ত চিত্র আঁকতে পারো। ব্রাউন নামক বিজ্ঞানী এই গতি আবিষ্কার করছেন, তাটাকে ব্রাউনীয় গতি বলা হয়। এটা শুধুমাত্র কলয়েডের আছে, অন্য কারো নাই। তাহলে আমরা যদি বলি দ্রবণের ক্ষেত্রে ব্রাউনীয় গতি নাই, কলয়েডের ক্ষেত্রে ব্রাউনীয় গতি আছে,
সাসপেনশনের ক্ষেত্রে ব্রাউনীয় গতি নাই, আর হচ্ছে কোয়াগুলেশনের ক্ষেত্রেও ব্রাউনীয় গতি নেই। ঠিক আছে, ওকে। সো ব্রাউনীয় গতি কেন শুধু কলয়েডের আছে বাকিদের নেই? কারণ হচ্ছে কলয়েডের সাইজ, তার আকারটা মিডিয়াম আকার, আকারটা হচ্ছে মিডিয়াম আকার, আকার মিডিয়াম হওয়ার কারণে তার কাছে আছে। আকার ছোট হলে সে পর্যাপ্ত পরিমাণ শক্তি পাবে না বিক্ষিপ্ত হওয়ার, আর আকার বেশি বড় হলে সেই ক্ষেত্রে দেখা যাবে কি সে আকার যদি বেশি বড় হয় সেটা যুক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তার মানে বিক্ষিপ্ত গতি নিজে নিজে, এখানে একটা কথা বলা হয়েছে নিজে নিজে বিক্ষিপ্তভাবে চলাচল। এই নিজে নিজে বিক্ষিপ্তভাবে চলার জন্য কণার সাইজ হতে হবে 2 থেকে 500 ন্যানোমিটার। এর মধ্যে থাকলেই কেবল সে কি হবে, বিক্ষিপ্তভাবে চলাচল করতে পারবে নিজে নিজে। এর বাইরে বা কম বা বেশি হলে সে আর নিজে নিজে বিক্ষিপ্তভাবে চলাচল করতে পারবে না, তখন আর ব্রাউনীয় গতি হবে না। সো ব্রাউনীয় গতির জন্য সাইজটা ইম্পর্টেন্ট, এই সাইজের কারণে ব্রাউনীয় গতি। আর ব্রাউনীয় গতি হয় বলেই অধক্ষেপ পড়ে না। তাহলে কলয়েডের স্থায়িত্বের কারণ হচ্ছে ব্রাউনীয় গতি। কলয়েড কেন অধক্ষেপ না পড়ে সে সুস্থিত থাকে? কারণ হচ্ছে ব্রাউনীয় গতি। লিখে রাখতে পারো, কলয়েডের স্থায়িত্বের মূল কারণ হচ্ছে ব্রাউনীয় গতি। তাহলে কলয়েডের স্থায়িত্বের কারণ ব্রাউনীয় গতি, লিখে রাখতে পারো, পরীক্ষা আসে। কলয়েডের স্থায়িত্বের কারণ ব্রাউনীয় গতি, ব্রাউনীয় গতি। ঠিক আছে, ওকে। এরপর আসো টিন্ডাল ইফেক্ট। এবার আসো টিন্ডাল ইফেক্ট। টিন্ডাল ইফেক্টও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক সময় প্রশ্ন করে টিন্ডাল ইফেক্টটা কি। স্টুডেন্টরা হা করে তাকায় থাকে, কারণ তারা টিন্ডাল ইফেক্ট কখনো নামও শুনে নাই, বইয়ে আছে অথচ তারা কখনো নামও শুনে নাই। টিন্ডাল ইফেক্টটা কি? এবার আসো টিন্ডাল ইফেক্টটা কি। ওকে, আমরা এখন দেখব টিন্ডাল ইফেক্ট। টিন্ডাল ইফেক্টটা হচ্ছে কোন একটা মিশ্রণে যখন আমরা লাইট ফেলবো, সেই লাইটটা চলে যেতে পারে, ফিরে আসতে পারে বিক্ষিপ্ত হয়ে। যদি বিক্ষিপ্ত হয়ে ফিরে আসে সেটাকে হচ্ছে টিন্ডাল ইফেক্ট। বিক্ষিপ্ত হয়ে ফিরে আসাকে বলছি টিন্ডাল ইফেক্ট। তাহলে বিক্ষিপ্ত হয়ে ফিরে আসলে সেটা হচ্ছে টিন্ডাল ইফেক্ট, আর চলে গেলে সেটা আর কিন্তু টিন্ডাল ইফেক্ট না। একমাত্র কলয়েডের ক্ষেত্রে কণার সাইজের কারণে বিক্ষিপ্ত হয়ে ফিরে আসে। দ্রবণ বলো সাসপেনশন বলো, সেক্ষেত্রে কণাটা ফিরে আসে না। দেখো, একমাত্র বিক্ষিপ্তভাবে ফিরে আসে কিসের ক্ষেত্রে? কলয়েডের ক্ষেত্রে। তাই একমাত্র কলয়েডের টিন্ডাল ইফেক্ট আছে, বাকি কারো টিন্ডাল ইফেক্ট নাই। একমাত্র কলয়েডের টিন্ডাল ইফেক্ট আছে। সো টিন্ডাল ইফেক্টটা কি? একটা মিশ্রণে লাইট ফেলবো, লাইটটা বিক্ষিপ্ত হয়ে ফিরে আসবে, আবার ব্যাক করবে, বিক্ষিপ্ত হয়ে ব্যাক করবে, লাইটটা ছড়িয়ে যাবে, টর্চ লাইটের মতো ছড়িয়ে যাবে, সেটাকে আমরা বলছি টিন্ডাল ইফেক্ট। এটা শুধুমাত্র কাদের আছে? কলয়েডের আছে। ঠিক আছে, সো আজকে এটুকুই থাকবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ।